আসসালামু আলাইকুম। বাংলা বিদ্যার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এই পেজটা মূলত তৈরি করেছি শুধুমাত্র বাংলা ব্যাকরণের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে, ধরে শেখানোর জন্য। আপনারা যারা বাংলা ব্যাকরণ ভালোভাবে শিখতে চান, বেসিক থেকে শিখতে চান, তারা আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ফ্রি ক্লাস গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ১ম ক্লাস সেটা হলো ভাষা এবং ভাষা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে আগাই। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ভাষা। তো ভাষা আগে কাকে বলে এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে এবং জানতে হবে ভালোভাবে। যদি আমরা না জানি যে ভাষা আসলে কি, আমরা দেখুন সবাই প্রতিনিয়ত কথা বলছি এবং মনের ভাব প্রকাশ করছি, এটাই মূলত ভাষা। ভাষা যদি এক কথায় বলি তাহলে সেটা হলো কি, যে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। কিন্তু এটাকে একদম যদি আমরা ফর্মালি সংজ্ঞাটা দিতে চাই তাহলে এটাকে বলতে হবে কিভাবে, যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি, বা এখানে শব্দ বলতে পারেন, যে অর্থপূর্ণ শব্দ ধ্বনি বা ধ্বনি সমষ্টি যখন আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে ভাষা বলে। অর্থাৎ এখানে কিন্তু যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি না হলে কিন্তু সমস্যা আছে। কারণ অর্থপূর্ণ যদি না হয় তাহলে কিন্তু আমরা মনের ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করতে পারবো না। তাই এখানে অর্থপূর্ণ কথাটার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা মনের ভাব যেভাবেই প্রকাশ করি না কেন সেটাই কিন্তু ভাষা হবে। এবং ভাষার ক্ষেত্রে আমরা বললাম যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত বিষয়টা কি, যে বাকযন্ত্র আবার কি? তো বাকযন্ত্র বিষয়টা হলো কি, বাকযন্ত্র বিষয়টা কি, আমরা কথা বলার সময় দেখবেন যে আমাদের বিভিন্ন বাক পতঙ্গ কাজ করছে। এর মধ্যে কি আছে, যে কণ্ঠনালী আছে, দাঁত আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, এছাড়াও আলজিভ আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কি, প্রত্যেকটা এক একটা বাক পতঙ্গ। এই বাক পতঙ্গগুলোর সমষ্টি হচ্ছে বাকযন্ত্র। অর্থাৎ এই বাকযন্ত্রের সাহায্যে কিন্তু আমরা ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করি। এর ফলে কি হয়, যে আমরা যেটা বলতে চাই সেটা আমাদের মুখ থেকে বের হয়। তো এই বাকযন্ত্র যদি না থাকে তাহলে কিন্তু আমরা মূলত কথা বলতে বা মনের ভাব প্রকাশ করতে পারতাম না। তো এই জন্য বাকযন্ত্রের এখানে কথাটা বলা হয়েছে। এরপরে আমরা যাব যে ভাষার মূল উপকরণ এবং উপাদান আছে। তো এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। সেটা কি, ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। তো এটা পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা আসছে যে ভাষার মূল উপাদান কি। উপাদান যদি বলে তাহলে সেটা হবে ধ্বনি, এবং ভাষার যদি বলে ভাষার মূল উপকরণটা কি, উপকরণ যদি বলে তাহলে সেটা হবে, ভাষার মূল উপকরণ হবে বাক্য। এবং এটা আমরা বারবার গুলাই ফেলি। সেটা কি, যে কোনটা উপাদান আর কোনটা উপকরণ, এই জিনিসটা আমরা বারবার গুলাই ফেলি। এই জন্য আমরা কি করব, যে এটাকে একটা টেকনিকের মাধ্যমে শিখে রাখবো। সেটা কেমন, দেখেন উপাদান বানানটা যদি আমরা খেয়াল করি তাহলে কি আছে, এখানে দ আছে, তারপরে দন্ত ন আছে, ঠিক আছে, এবং এর শেষে কি দন্ত ন আছে না। তার ধ্বনি বানানোর ক্ষেত্রে দেখেন শেষে কি আছে, দন্ত ন আছে। তো এটা একটা টেকনিক। আরেকটা হতে পারে কি, যে আমরা জানি কি দ, তারপরে ধ, তারপরে দন্ত ন হয়। তো দেখুন মাঝখান থেকে ধটা উজ্জ আছে, তো দ এবং দন্ত নর মাঝখানে কি বসে, ধ বসে। তো এই ধ দিয়েই মূলত হয়েছে ধ্বনি। তো এটা জাস্ট টেকনিক, এটা মনে রাখার জন্য আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। এই জন্য ভাষার মূল উপাদান ধ্বনি, এটা এইভাবে মনে রাখতে পারেন। আবার উপকরণ বানানোর ক্ষেত্রে দেখেন যে উপকরণের এখানে একটা ক আছে, আবার বাক্যের মধ্যে একটা ক আছে। তো এইভাবে আমরা এটাকে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। সো এটা আমাদের যেন আর কখনো ভুল না হয়, যেন ভাষার মূল উপাদান এবং উপকরণ আমরা এটা খুব সহজে মনে রাখতে পারবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের পরীক্ষায় অনেকবার এসেছে, যে ভাষার মূল উপাদান কি আর উপকরণ কি। তো আমরা এটা শিখে নেব এবং মনে রাখার চেষ্টা করব, কারণ এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। এরপরে আমরা দেখব যে ভাষা মূলত যেমন ভাষার মাধ্যমে তো আমরা মনের ভাব প্রকাশ করি, কিন্তু আমরা তো দেখি যে অনেক সময় কি হয়, যে যারা বাক প্রতিবন্ধী আছে তারা তো কথা বলতে পারে না, তাহলে তারা কিভাবে মনের ভাব প্রকাশ করে? তাদের জন্য যে ভাষাটা আছে সেই ভাষাকে বলা হয় ইশারা ভাষা। তাহলে বাক প্রতিবন্ধীদের জন্য যে ভাষা আছে
বাক প্রতিবন্ধীদের জন্য যে ভাষা আছে, বাক প্রতিবন্ধীদের ভাষা কি ভাষা? এই ভাষার নাম হলো ইশারা ভাষা। ইশারা ভাষা। এবং আমরা যদি আরেকটা খেয়াল করি যে যারা অন্ধ আছে তাদের জন্য তাদের একটা লেখার পদ্ধতি আছে, বা লেখার মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতে পারে। এমনিতে মুখে তো বলতেই পারে, কিন্তু যারা অন্ধ আছে তাদের লেখার মাধ্যমে যে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে, সে ভাষার নাম কি? অন্ধদের ভাষার নাম হলো ব্রেইল পদ্ধতি। তো এই ব্রেইল পদ্ধতির মাধ্যমে অন্ধরা মূলত লেখার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। অন্ধরা তো কথা বলতে পারে, কিন্তু বাক প্রতিবন্ধীরা তো কথা বলতে পারে না, তাই তাদের ইশারা ভাষার মাধ্যমে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। এবং অন্ধদের যে ভাষা আছে এই ভাষাকে বলা হয় ব্রেইল ভাষা। তো আমরা এখানে দেখব যে ব্রেইল ভাষা মূলত কি, যে এখানে তাদের যে বইগুলো আছে বা খাতাগুলো আছে সেগুলো হচ্ছে খোদাই করা। তো এগুলোতে হাত দিয়ে তারা ইশারা বুঝে পড়ে। হাত দিলে তারা স্পর্শ করলে বুঝতে পারে এখানে কি লেখা আছে। এটা মূলত ব্রেইল পদ্ধতি। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো বাংলা ভাষার নমুনা কোথায় পাওয়া যায়। বাংলা ভাষার নমুনা। তো বাংলা ভাষার নমুনা মূলত প্রথম বাংলা ভাষার নমুনা পাওয়া যায় মূলত প্রথমে চর্যাপদে। বাংলা ভাষার নমুনা প্রথমত পাওয়া যায় কোথায়? চর্যাপদে। চর্যাপদের নাম যারা প্রথম শুনছেন তাদের জন্য বলি যে এটা মূলত প্রাচীন যে সাহিত্য, এই প্রাচীন সাহিত্য শিল্পের চর্যাপদটা হলো প্রথম সাহিত্য শিল্প। তো এখানেই আমরা দেখি যে এখানেই মূলত বাংলা ভাষার প্রথম প্রয়োগের যে নমুনা এটা পাওয়া যায়। তো এটা নিয়ে ডিটেলসে আরও অনেক আলোচনা আছে, এগুলো পরে করা যাবে। তো বাংলা ভাষার নমুনা পাওয়া যায় চর্যাপদে। এরপর পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়, অর্থাৎ ভাষাভাষীর দিক দিয়ে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে। তো ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে বেশি মানুষ কথা বলেন, মূলত চৈনিক বা মান্দারিন ভাষায়। তো পরীক্ষায় আসে যে পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে, সেটা হলো চৈনিক বা মান্দারিন। কারণ আমরা জানি চীনের জনসংখ্যা মূলত সবচেয়ে বেশি মানুষ কথা বলে। ভারতের জনসংখ্যা যদিও অনেক বেশি, কিন্তু ভারতের জনসংখ্যার মধ্যে দেখবেন যে অনেক বিভাজন আছে, মানে এখানে হিন্দি বলে, বাংলা বলে, তারপরে হচ্ছে তামিল বলে, অনেক ভাষা আছে ভারতে প্রচলিত। এই কারণে চৈনিক বা চীনের এটা ভাষা, মান্দারিন ভাষা, এটাকে মান্দারিন ভাষা হিসেবে চিহ্নিত করা হয়। এবং বাংলা ভাষার যদি অবস্থান দেখি আমরা ভাষাভাষী জনসংখ্যা দিয়ে, তো বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। তো বাংলা ভাষার অবস্থান হলো, তাহলে চৈনিক এটা হলো, মান্দারিনটা প্রথম, আর বাংলা ভাষার অবস্থান হলো সপ্তম। যদি বলে যে মাতৃভাষার দিক দিয়ে বাংলার অবস্থান কত, তাহলে মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কিন্তু মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কিন্তু আবার পঞ্চম। ঠিক আছে, মাতৃভাষার দিক দিয়ে যদি বলি তাহলে সেটা হবে পঞ্চম। মাতৃভাষাকে ইংরেজিতে বলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে উৎপত্তি এবং ক্রমবিকাশ, এটা আমরা নেক্সট ক্লাসে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেব। সে পর্যন্ত সবাই এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের পেজ এবং গ্রুপটিতে জয়েন হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।